নমস্কার, স্বপ্ননীড় ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাস টপ 100 জিকে, বিষয় ভারতের অর্থনীতি। আজ পার্ট 1 আলোচনা করব। সঙ্গে রয়েছি আমি, রানা মণ্ডল। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পৃথিবীর কোন দেশকে অর্থনীতির পরিকল্পনার প্রবর্তক বলা হয়? অর্থাৎ কোন দেশে প্রথম অর্থনৈতিক পরিকল্পনা শুরু হয়, সেটা হচ্ছে রাশিয়া বা সোভিয়েত রাশিয়া। 1927 সালে এই রাশিয়াতে প্রথম অর্থনৈতিক পরিকল্পনা স্টার্ট হয়। দেখো, এই অর্থনৈতিক পরিকল্পনা, ভারতের যে অর্থনৈতিক পরিকল্পনা রয়েছে সেটা সংবিধানে কোন তালিকাতে রয়েছে, এটা পরীক্ষাতে বারবার প্রশ্ন দেয়। সেটা কোথায় আছে? যুগ্ম তালিকা। আমরা জানি আমাদের সংবিধানের 7ম তফসিলে 3টে তালিকা রয়েছে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। এই যুগ্ম তালিকার একটা অংশ হচ্ছে কি অর্থনৈতিক পরিকল্পনা। প্রশ্ন, সোভিয়েত রাশিয়াতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? সোভিয়েত রাশিয়াতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1927 সালে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টার্ট হয়। ওকে, সঠিক উত্তর হচ্ছে 1927। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজনৈতিক নেতা জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। হরিপুরা অধিবেশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অধিবেশন ভারতের জাতীয় কংগ্রেসের। এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি, জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথমবার জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব দেন। আমরা একটু ডিটেলসে দেখে নেব বিষয়টা কি। দেখো, হরিপুরা অধিবেশন, জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশন হয়েছিল 1938 সালে, তাই না? আর সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। এই 1938 সালে এই সুভাষচন্দ্র বসু জাতীয় পরিকল্পনা কমিটি গঠনের প্রস্তাব দেন, কিন্তু কমিটির সভাপতি হয়েছিলেন কে? জওহরলাল নেহরু। ওটা মাথায় রাখতে হবে। প্রস্তাব দিচ্ছেন হচ্ছে সুভাষচন্দ্র বসু, এবার কমিটির সভাপতি হচ্ছেন জওহরলাল নেহরু। নেক্সট বিষয়, 1944 সালে বোম্বাই পরিকল্পনা রূপরেখা তৈরি করেন কে? ঠিক আছে, 1944 সালে বোম্বাই পরিকল্পনা রূপরেখা তৈরি করেন মুম্বাইয়ের আর্ট শিল্পপতি, যার নেতৃত্বে কে ছিলেন? পুরুষোত্তম ঠাকুর দাস। পুরুষোত্তম ঠাকুর দাস এই বোম্বে পরিকল্পনার আর নেতৃত্বে ছিলেন। অর্থাৎ আমাদের যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখছি বা পরিকল্পনা কমিশন গঠন হচ্ছে, এই যে বিষয়গুলোর প্রাথমিক দিকে একটা পরিকল্পনা এসেছিল, সেটার নাম হচ্ছে বোম্বাই পরিকল্পনা বা বোম্বে প্ল্যান বলে খ্যাত, যার হেড ছিলেন হচ্ছে পুরুষোত্তম ঠাকুর দাস। অ্যাকচুয়ালি এই বোম্বে প্ল্যান আসে 1944 সালে। ঠিক আছে, 8জন বোম্বের শিল্পপতি এই পরিকল্পনাটি তৈরি করেন, যার নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে পুরুষোত্তম ঠাকুর দাস। অন্যান্য কয়েকজন সদস্য ছিল কে? জেআরডি টাটা, জিডি বিড়লা, জন মাথায়, এরা সব এই বোম্বে পরিকল্পনার কয়েকজন সদস্য ছিলেন। তবে ইনার এই পরিকল্পনা হেড ছিলেন হচ্ছেন কে? পুরুষোত্তম ঠাকুর দাস। নেক্সট প্রশ্ন, ভারতের নীতি আয়োগ কত সালে গঠিত হয়? দেখো, 1 জানুয়ারি 2015 সালে ভারতের নীতি আয়োগ গঠিত হয়। আমরা জানি নীতি আয়োগ কথার অর্থ কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। 2015 সালে গঠিত হয়। নেক্সট প্রশ্নের আগে দেখে নেব নীতি আয়োগটার বিষয়ে ছোটখাটো বিষয়গুলি। নীতি কথার অর্থ হচ্ছে কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা 1 জানুয়ারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়। আর নীতি আয়োগ হচ্ছে কি? ভারত সরকারের সর্বোচ্চ জননীতি থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ সর্বোচ্চ পাবলিক পলিসি থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করছে নীতি আয়োগ। নীতি আয়োগ হয়ে গেল। এবার প্রশ্ন দেখব কি, ভারতের পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল কত সালে, কত তারিখে? দেখো, পরিকল্পনা কমিশনই কি ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার যে প্রস্তাব দিত, তাই তো? এই পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল 15 মার্চ 1950 সালে। 15 মার্চ 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠন হয়। সঠিক উত্তর তাহলে হচ্ছে 15 মার্চ 1950 সালে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়। ঠিক আছে, ভারতের পূর্বতন পরিকল্পনা কমিশনটি একটি, এখানে প্রশ্ন হচ্ছে আমাদের যে পরিকল্পনা কমিশন ছিল বর্তমানে তো নেই, এটা বর্তমানে একটা ছিল কি? একটা উপদেষ্টা পর্ষদ এবং অবিধিবদ্ধ, তাই না? তাহলে সঠিক উত্তর হচ্ছে সি, এ এবং বি উভয়। তাহলে আমাদের পরিকল্পনা কমিশনকে কি বলা হতো? একটা উপদেষ্টা পর্ষদ, মানে অ্যাডভাইজারি বডি,
এবং অবিধিবদ্ধ একটা সংস্থা। দেখে নাও আমাদের প্ল্যানিং কমিশন সম্পর্কে একটু ছোট করে বিষয়টা। 15ই মার্চ 1950 সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন হচ্ছে। এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, মানে সংবিধান বহির্ভূত একটা সংস্থা। এটা একটা উপদেষ্টামূলক সংস্থা, অ্যাডভাইজারি বডি এবং নন স্ট্যাটুটরি বডি, অসংবিধিবদ্ধ সংস্থা। তবে আগস্ট 2014 সালে এই জাতীয় পরিকল্পনা কমিশন বিলোপ হয়। এটা গঠন হচ্ছে 15ই মার্চ 1950, আগস্ট 2014 সালে এই পরিকল্পনা কমিশন বিলোপ হয়। ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হিসাবে মনোনীত হতেন কে? ভারতের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত হতেন সবসময় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী পরিকল্পনা কমিশনের এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হতেন। যিনি প্রধানমন্ত্রী হতেন তিনি পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত হতেন। নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশনের বা নীতি আয়োগের স্থায়ী সদস্যের সংখ্যা কয়টা? দেখো স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে কয়টা? চারটি। আমরা জানি একজন চেয়ারম্যান থাকবেন, একজন ভাইস চেয়ারম্যান থাকবেন, একজন সিইও থাকবেন, তাই না? গভর্নিং কাউন্সিল থাকবে এবং স্থায়ী সদস্য থাকবে কজন? স্থায়ী সদস্য থাকবে 4 জন। তাহলে নীতি আয়োগের স্থায়ী সদস্যের সংখ্যা হচ্ছে 4টি বা 4 জন। নেক্সট প্রশ্ন, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসাবে সাধারণত মনোনীত হন কে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সবসময় হবেন বিশিষ্ট একজন অর্থনীতিবিদ। জেনারেলি একজন অর্থনীতিবিদ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হবেন। আর চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী, আর ভাইস চেয়ারম্যান সবসময় একজন অর্থনীতিবিদ হবেন। তাহলে সঠিক উত্তর, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সবসময় নিযুক্ত হবেন হচ্ছে কে? একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদ বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয়েছিল? পরীক্ষাতে বারবার প্রশ্ন দেয়। এনডিসি বা ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হচ্ছে কবে? 6 আগস্ট 1952 সালে গঠিত হচ্ছে। 1952 সালে এই জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হচ্ছে। দেখে নেবো জাতীয় উন্নয়ন পর্ষদ সম্পর্কে একটু। দেখো জাতীয় উন্নয়ন পর্ষদ গঠন হচ্ছে 1952 সালে। এর কাজ কি? এর কাজ হচ্ছে পরিকল্পনা কমিশন যে সমস্ত উপদেশ দিত বা প্ল্যানিং তৈরি করত তার অনুমোদন দিতে হচ্ছে কে? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। অর্থাৎ পরিকল্পনা কমিশন যে সমস্ত পরিকল্পনা প্রস্তাব করত তার অনুমোদন দেওয়া হতো এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে। অর্থাৎ এটা রাজ্য এবং পরিকল্পনা কমিশনের মধ্যে সংযোগ সূত্র রক্ষা করে। ভারতের জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত হন কে? সবসময় একজন প্রধানমন্ত্রী হবে জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। ওকে, জাতীয় উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সবসময় হবেন ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হন কারা? দেখো ভারতের প্রধানমন্ত্রীও থাকতো, সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীও, কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান শাসক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ। তাহলে এই জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য কারা হতো? এটা পরীক্ষাতে দেয়। জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য হচ্ছে কারা? ভারতের প্রধানমন্ত্রীও থাকবে, আবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান শাসক, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ। তাহলে উত্তর হচ্ছে সঠিক করে সব, মানে সবগুলি। নেক্সট প্রশ্ন, ভারতের পরিকল্পনা কমিশন তৈরি পরিকল্পনার খসড়াপত্র শেষ অনুমোদন কে করে? জাস্ট বললাম যে ভারতের পরিকল্পনা কমিশনের তৈরি পরিকল্পনার খসড়াপত্র শেষ অনুমোদন করছে জাতীয় উন্নয়ন পর্ষদ। জাস্ট বললাম জাতীয় উন্নয়ন পর্ষদ ভারতের পরিকল্পনা কমিশনের পরিকল্পনার খসড়াপত্র অনুমোদন করে। নেক্সট প্রশ্ন, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা। ভারতের অর্থনৈতিক পরিকল্পনা এক টোটালি কেন্দ্রীভূত পরিকল্পনা নয়, সম্পূর্ণ কেন্দ্রীভূত নয়। ঠিক আছে, তাহলে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা সম্পূর্ণ কেন্দ্রীভূত পরিকল্পনা নয়। নেক্সট প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিরকম পরিকল্পনা? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা অর্থনৈতিক পরিকল্পনা, একটা সামাজিক পরিকল্পনা। কারণ আর্থ সামাজিক ডেভেলপমেন্ট, ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? আর্থ সামাজিক ডেভেলপমেন্ট। তাহলে দুটোই হবে। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল একটা অর্থনৈতিক পরিকল্পনা, একটা সামাজিক পরিকল্পনা। তাহলে উত্তর হচ্ছে এ এবং বি, অর্থাৎ সি হচ্ছে উত্তর। কারণ ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা একটা আর্থ সামাজিক পরিকল্পনা। আসল অর্থে ভারতের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের কৌশলটি গৃহীত হয়েছে কবে থেকে? অ্যাকচুয়ালি ভারতের অর্থনৈতিক উন্নয়নের কৌশলটি গৃহীত হয়েছে হিসাব মতো দেখতে গেলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, অর্থাৎ 1956 থেকে 61 সাল পর্যন্ত যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই সময় এই আসল অর্থে ভারতের পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের কৌশলটি গৃহীত হয়। নেক্সট প্রশ্ন, ভারতের অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যগুলি মূলত অনুষ্ঠিত হয়েছে কোথা থেকে? ভালো প্রশ্ন, যে ভারতের অর্থনৈতিক পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলি কোথা থেকে গৃহীত হয়েছে?
নির্দেশমূলক নীতি থেকে, ডিপিএসপি আমাদের সংবিধানের পার্ট 4-এ কি আছে, নির্দেশমূলক নীতি রয়েছে, যেটা আয়ারল্যান্ডের থেকে এই কনসেপ্টটা গৃহীত হয়েছে। তাহলে এখান থেকে কি হচ্ছে, ভারতের যে অর্থনৈতিক পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো থেকে গৃহীত হয়েছে। তাহলে রাষ্ট্র পরিচালনার নির্দেশগুলোর নীতি থেকে অর্থনৈতিক পরিকল্পনার মূল উদ্দেশ্যগুলি অনুষ্ঠিত হয়েছে। কোশ্চেন নম্বর 19, ভারতের অর্থনৈতিক পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? আমি জাস্ট কিছুক্ষণ আগে বলেছি যে অর্থনৈতিক সামাজিক সমস্ত জিনিসই থাকবে। তাহলে অর্থনৈতিক প্রসার, সামাজিক ন্যায় বিচার ও ন্যায়পরায়ণতা, অর্থনৈতিক স্বনির্ভরশীলতা, আধুনিকরণ, এটা হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনার মূল উদ্দেশ্য। তাহলে উপরেও সবগুলি হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখে নেব ভারতের অর্থনৈতিক পরিকল্পনার মূল উদ্দেশ্য কি। অর্থনৈতিক প্রসার, সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক স্বনির্ভরশীলতা, তার মানে সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলি, তাই তো। নেক্সট কোশ্চেন, ভারতের কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিলে অর্থনৈতিক স্বনির্ভরশীলতার উদ্দেশ্যটি প্রথমবার এর জন্য সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়? অর্থনৈতিক স্বনির্ভরশীলতা, এই যে কথাটা প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়? এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, ঠিক আছে, যে অর্থনৈতিক স্বনির্ভরশীলতার উদ্দেশ্যটি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রথমবার সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়, অর্থনৈতিক স্বনির্ভরশীলতা। 21 নম্বর প্রশ্ন দেখব, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, তার আগে দেখে নেব তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 61 থেকে 66, যেটা গডগিল যোজনা নামে পরিচিত। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ব্যর্থ হয়, তার কারণ হচ্ছে 1962 সালে ভারত চীন যুদ্ধ, 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ এবং প্রচন্ড খরার কারণে এই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থ হয়। ওকে, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যর্থতার কারণ ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ এবং প্রচন্ড খরা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে সামাজিক ন্যায় বিচার উদ্দেশ্যটি প্রথমবার এর জন্য সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়? তাহলে সামাজিক ন্যায় বিচারের কথা প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়? সেটা হচ্ছে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সামাজিক ন্যায় বিচারের উদ্দেশ্যটি সর্বপ্রথম সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। ওকে, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সম্পর্কে একটু জেনে নেব। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে 69 থেকে 74, কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়, 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়, ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান প্রথম উচ্চারণ করেন 1971 সালে। তাহলে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল হচ্ছে 1969 থেকে 74, কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়, 14টি ব্যাংকে জাতীয়করণ হচ্ছে 1969 সালে, ইন্দিরা গান্ধী গরিবি হটাও স্লোগান উচ্চারণ করেন। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রথমবার দারিদ্রতাকে সরাসরি আক্রমণ করা হয়, অর্থাৎ দারিদ্রতা দূরীকরণই হচ্ছে প্রধান উদ্দেশ্য হয়? সেটা হচ্ছে কোন পরিকল্পনাতে দারিদ্রতা দূরীকরণ প্রথম, মানে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দারিদ্রতা দূরীকরণ হচ্ছে সর্বপ্রথম মানে প্রায়োরিটি হয় পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। কোশ্চেন নাম্বার 24, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে আধুনিকরণের উদ্দেশ্যটি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়? এগুলো পরীক্ষাতে বারবার দেয় যে আধুনিকরণের উদ্দেশ্য কোন পরিকল্পনা দলিলে সবথেকে প্রথমবার দেখা হয়? সেটা হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এই আধুনিকরণের উদ্দেশ্যটি প্রথমবার সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়। তাহলে আধুনিকরণের উদ্দেশ্যটি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় স্পষ্টভাবে উল্লেখ করা হয়। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন দেখার আগে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে একটু জেনে নেব। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 80 থেকে 85, এর উদ্দেশ্য ছিল দারিদ্র দূরীকরণ এবং কর্মসংস্থান এবং প্রযুক্তি আধুনিকরণ ছিল একটি অন্যতম লক্ষ্য। 80 থেকে 85 হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলে অর্থনৈতিক উন্নয়নের কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য, কর্ম এবং উৎপাদনশীলতা, মানে ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল? দেখো, ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি ছিল সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990 সাল পর্যন্ত সময়কালে এই সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।